প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পরিমিতি ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি। তো তোমাদের 16-3 পরিমিতি অধ্যায় 16 পরিমিতি, সেখানে 16-3 উপরে আমরা আজকে বৃত্তের উপরে কাজ করব। আসো আমরা জেনে নিই আজকে আমাদের কি কি কাজ হবে। বৃত্ত সংক্রান্ত যে সকল পরিমাপের ব্যাপার আছে সেই পরিমাপগুলো নিয়ে আমরা আজকে প্রথমে সূত্রগুলো ডিরাইভ করব, তারপর এবার আমরা সেগুলার অ্যাপ্লিকেশনে যাওয়ার চেষ্টা করব। তো আসো প্রথমে আমরা জেনে নিই একটা সার্কেল। এখানে আমি একটা সার্কেল ড্র করছি। সার্কেলের প্রথমে আমাদেরকে জানতে হবে সার্কেলের ডেফিনিশন। সার্কেলের ডেফিনিশন হচ্ছে একটি বক্ররেখা যদি একটা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে একটা ক্ষেত্রকে আবদ্ধ করে তবে ওই বক্ররেখাটাকে বলা হবে বৃত্ত। অথবা এক বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা যার প্রতিটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। তাহলে এখানে আমরা যে বক্ররেখাটা দেখছি, এই বক্ররেখাটা একটা আবদ্ধ বক্ররেখা, সেটা অভ্যন্তরের একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে আছে, যিনি বক্ররেখাটাকে আমরা বৃত্ত বলছি। এখন এই বৃত্তের তোমরা লক্ষ্য করো, এই বৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ আর আর এটা হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য 2πr। আর বৃত্তের কেন্দ্রে কত কি পরিমাণ কোণ উৎপন্ন হবে সেটা আমরা সবাই জানি। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো আমার যদি এখানে একটা চাপ যদি নেই, বৃত্তচাপ এসি, সেটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করবে। মনে করো বৃত্তের কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, এখন এসিটা হবে বৃত্তচাপ আর পুরাটা বক্ররেখাটা হচ্ছে বৃত্ত, আর একটা অংশ যেহেতু আমি চাপ হিসাবে কেটে নিছি সেটাই হবে বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য আমরা প্রথমে ফর্মুলা জানবো। বৃত্তাংশের দৈর্ঘ্যটা কি? এখানে 360 ডিগ্রি কোণের জন্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2πr। 360 ডিগ্রি কোণ যখন কেন্দ্রে তৈরি হবে তখন হবে 2πr হবে বৃত্তাংশের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তের পরিধি। আর 1 ডিগ্রি কোণ যখন হবে তখন 2πr/360। আর এটা এখানে যখন থিটা হবে তখন কত হবে? θ/360 ইনটু 2πr। এখন আমরা এখান থেকে লিখতে পারি θ/180 ইনটু πr। তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য আমি যদি বৃত্তচাপ বা বৃত্তাংশের দৈর্ঘ্য যদি বলি, বৃত্তাংশের দৈর্ঘ্য কত লিখতে পারবো আমরা? s ইকুয়াল θ/180 ইনটু πr। তাহলে আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য পেয়ে গেছি, বা বৃত্তচাপের দৈর্ঘ্য বলতে পারো। বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে θ/180 ইনটু πr। এখন আমরা এই বৃত্তটা একটা ক্ষেত্রকে আবদ্ধ করা হয়েছে, তাহলে এই পুরো বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার। বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার। এখন এই πr স্কয়ার, এই যে আমাদের বৃত্তচাপটা, এই চাপটা কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, এখানে একটা রিজিয়ন বা একটা এলাকাকে সে আবদ্ধ করবে। একটা রিজিয়ন বা একটা এলাকাকে আবদ্ধ করবে। এই এলাকাটার ক্ষেত্রফল আমরা কত পাবো? এটাকে বলা হবে বৃত্তকলা। ভিতরের অংশটাকে বলা হবে, এটা হলো বৃত্তাংশ আর এসি বৃত্তাংশ, আর এটা হচ্ছে বৃত্তকলা। তাহলে আমরা বৃত্তকলা আর বৃত্তাংশের ভিতরে ডিফারেন্সটা সবাই বুঝতে পেরেছি কিনা দেখো। বৃত্তাংশ হচ্ছে s, ac ইকুয়াল s, আমরা এখানে s দিয়ে দিছি অলরেডি s। আর বৃত্তকলা হচ্ছে এই জায়গাটা, এই বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে কত সেটা আমরা এখন দেখব। এখানে দেখো 360 ডিগ্রির জন্য বৃত্তক্ষেত্র হচ্ছে πr স্কয়ার। 360 ডিগ্রির জন্য বৃত্তক্ষেত্রের দৈর্ঘ্য, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার। 1 ডিগ্রির জন্য
পাই আর স্কয়ার বাই 360 360 আর থিটা এর জন্য কত আমি থিটাকে ডিগ্রিতে লিখি না থিটার মানটা থিটা ইকুয়াল আমি যদি 30 ডিগ্রি দিই তাহলে সেখানে তো ডিগ্রি আছে আর থিটা মান যখন 30 হয়ে যাবে থিটার মান যখন বসে যাবে তখন দেখো থিটা বাই 360 360 আমি আর ডিগ্রি লিখি নাই কেন লিখি নাই এখানেও ডিগ্রি আছে এখানেও ডিগ্রি আছে ডিগ্রি ক্যান্সেল হয়ে যাবে ইনটু পাই আর স্কয়ার তাহলে বৃত্ত কলার ক্ষেত্রফল হবে a ইকুয়াল এরিয়া a ইকুয়াল থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার তাহলে এই বৃত্ত কলার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আমরা কত থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার তাহলে আমরা এখান থেকে বৃত্তাংশের দৈর্ঘ্য বের করলাম বৃত্ত কলার ক্ষেত্রফল বের করলাম আমরা দুটো ফর্মুলা পেয়ে গেছি তাহলে বৃত্ত কলার ক্ষেত্রফল এটা এত একক আর বৃত্ত কলার ক্ষেত্রফল a ইকুয়াল থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার বর্গ একক তাহলে এই দুইটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের অঙ্ক করার সময় বা আমরা যখন অ্যাপ্লিকেশনে যাব তখন পরিমিতিতে আমরা আগেই আমি বলেছিলাম গত ডেটে যে বৃত্তের ডেফিনিশন আমাদের এই 16 এর 3 পর্যন্ত হলো 2 ডাইমেনশনের চিত্র নিয়ে আমরা কাজ করব বৃত্ত একটা 2 ডাইমেনশনের চিত্র এইজন্য এটার ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক বৃত্ত কলার ক্ষেত্রফল বর্গ একক বৃত্তের ক্ষেত্রফল বর্গ একক তো এখন আমরা আসো কিছু কাজ করি এই দুটো ফর্মুলা দিয়ে বৃত্তাংশের দৈর্ঘ্য s ইকুয়াল থিটা বাই 180 ইনটু পাই আর বৃত্ত কলার ক্ষেত্রফল a ইকুয়াল থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার তো ঠিক আছে আমরা এখন কাজ শুরু করি হ্যাঁ একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার উহার একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্ত কলার ক্ষেত্রফল আমরা বের করতে হবে তো এখন আসো আমরা একটা ছবি এঁকে ফেলি সবচেয়ে ভালো ছবিটা যদি এঁকে ফেলতে পারি তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার আচ্ছা আর কেন্দ্রে এখানে 56 ডিগ্রি অ্যাঙ্গেল একটা তৈরি করছে 56 ডিগ্রি এটা ও এটা এ এটা বি তাহলে এবি চাপটা হলো বৃত্তাংশ তো দেয়া আছে প্রথমে লেখো দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r equal 8 সেন্টিমিটার বৃত্তাংশের দৈর্ঘ্য AB বৃত্তাংশ বৃত্তের কেন্দ্রে
এবি বৃত্তচাপ লিখলে হবে, এখানে যেহেতু ওরা কোশ্চেনে বৃত্তচাপ লিখছে, এবি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করে থিটা ইকুয়াল 56 ডিগ্রি, থিটা ইকুয়াল 56 ডিগ্রি। তাহলে এখন আমরা সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা তো জানি, বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল, একটু আগেই আমরা ফর্মুলা ডিরাইভ করেছি, মনে আছে তোমাদের? থিটা বাই 180 ইনটু পাই আর একক। সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল থিটার মান 56 ডিগ্রি আর এটা 180 ইনটু 3.1416 ইনটু 8 সেন্টিমিটার। এখন এটা ক্যালকুলেশন করে দেখো কত হয়। এখন আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এবার বৃত্তকলার ক্ষেত্রফল আমরা যখন বের করার চেষ্টা করব তখন আমরা ওই ফর্মুলাটা লিখব। সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল দেখো, বৃত্তকলার ক্ষেত্রফল আসলে আমাদের চিত্রে কোনটা, এই যে এই এলাকাটা, আমি ডার্ক করে দিচ্ছি, এই এলাকাটা হলো বৃত্তকলা, 56 ডিগ্রি কোণ যেটা উৎপন্ন করছে সেই এলাকাটা। এই এলাকাটা হলো বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত হবে? সকলকে আমরা a দ্বারা প্রকাশ করি, a ইকুয়াল থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার বর্গ একক। এখন আমরা যদি একটু সরে দিয়ে এদিকে লিখি, এদিকে দিয়ে যদি ক্যালকুলেশনটা করি, ইকুয়াল কত হবে? থিটা হলো 56 ডিগ্রি, 56 লিখি 360 ইনটু 3.1416 ইনটু 56 পাই আর স্কয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ 8 স্কয়ার বর্গ একক, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এবার আমরা এই ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে আমরা কত পাবো দেখো। থার্টি ওয়ান পয়েন্ট টু এইট বর্গ সেন্টিমিটার, 31.28 বর্গ সেন্টিমিটার, এটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা দুটো সূত্র একই অঙ্কের মধ্যে আমরা প্রয়োগ দেখিয়েছি। এখন আসো আমরা আরো কিছু সমস্যার সমাধান করি।
বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা রাস্তাটির প্রস্থ নির্ণয়। তাহলে আমরা প্রশ্নটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয়। আসলে রাস্তাটির প্রস্থ বলতে এখানে কি বোঝানো হয়েছে? রাস্তাটির প্রস্থ বলতে রাস্তাটা কতটুকু পুরু সেটা বোঝানো হচ্ছে। তাহলে আসো আমরা রাস্তাটা এঁকে ফেলি। কিভাবে আঁকবো? এটা একটা বৃত্তাকার মাঠ। বৃত্তাকার মাঠটার বাইরে চারিদিকে একটা রাস্তা আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। তাহলে এটা হলো বৃত্তাকার মাঠ। এটা মাঠ, এটা হলো রাস্তা। আমি রাস্তাটা ডার্ক করে দিচ্ছি, দেখো তোমরা। ডার্ক যেটা করে দিচ্ছি এটা রাস্তা। মাঠের মাঠের চতুর্দিকে যে রাস্তাটি আছে অবস্থিত তা দুটি বৃত্তের সমন্বয়ে গঠিত। আমরা দেখতে পাচ্ছি দুটি বৃত্তের সমন্বয়ে গঠিত। মাঠের চতুর্দিকে যে রাস্তাটা আছে সেটা দুইটা বৃত্ত, একটা বড় বৃত্ত, এটা হলো ছোট বৃত্ত, আর একটা হলো বড় বৃত্ত। দুইটা বৃত্ত নিয়ে গঠিত এই রাস্তাটা। তাহলে সেখানে রাস্তার ভিতরের পরিধি কত আর বাইরের পরিধি কত? ভিতরের পরে আমরা আগে ব্যাসার্ধ ধরে নিই। মনে করি রাস্তাটির বহির্বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, রাস্তাটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সুতরাং রাস্তাটির বহির্বৃত্তের পরিধি 2 পাই r মিটার। এবং রাস্তাটির অন্তর্বৃত্তের পরিধি 2 পাই r মিটার। তাহলে রাস্তাটার পরিধি আমরা পেয়ে গেছি। রাস্তাটা দুইটা বৃত্ত নিয়ে গঠিত। বড় বৃত্তটা পরিধি হলো 2 পাই r, ছোট বৃত্তটার পরিধি 2 পাই r। বড় বৃত্তটার ব্যাসার্ধ বড় r আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট r। এখন এখান থেকে আমরা এই শর্ত মতে কি পাবো? শর্ত মতে বলছে যে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি বড়। বাইরের পরিধি হচ্ছে 2 পাই r মাইনাস ভিতরের পরিধি 2 পাই r ইকুয়াল হলো 44। এখন এখান থেকে আমরা রাস্তার প্রস্থ বের করতে পারবো। প্রস্থ কিভাবে বের করব? আমরা যদি পাই কমন নিই 2 পাই, তাহলে r মাইনাস r 44।
এখান থেকে আমরা যদি এখানে একটু দেখি r মাইনাস r অর্থাৎ রাস্তার কতটুকু প্রশস্ত সেটা হল 44 বাই 2 ইনটু 3.1416। এখন কত হয়ে যাবে রাস্তার প্রস্থ আমরা চিত্রের মধ্যে রাস্তার প্রস্থ গণনা করলাম। এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট আর, তাহলে এইটুকু হচ্ছে r মাইনাস r রাস্তার প্রস্থ। এতটুকু হলো রাস্তার প্রস্থ, কতটুকু চওড়া সেটা। তাহলে রাস্তার প্রস্থ কত হবে r মাইনাস r ইকুয়াল, এটা এখন ক্যালকুলেশন করলে যা হবে ক্যালকুলেশন করলে 7.003 মিটার পাবে। করলাম এটা সবাই উঠাও। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি রাস্তার প্রস্থটা কেমন হবে। একটা মাঠের চতুর্দিকে যদি বৃত্তাকার রাস্তা থাকে, এখানে একটু বৃত্তাকার শব্দটা লিখে দিলে ভালো হয়। এই বৃত্তাকার রাস্তাটি অবস্থিত তার দুটি বৃত্তের সমন্বয় করে, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত। বড় বৃত্তটির ব্যাসার্ধ আর, ছোট বৃত্তটির ব্যাসার্ধ আর। বড় বৃত্তের পরিধি 2 পাই আর, ছোট বৃত্তের পরিধি 2 পাই আর। এখন শর্ত মতে 2 পাই আর মাইনাস 2 পাই আর ইকুয়াল 4। এখান থেকে আমরা r মাইনাস r অর্থাৎ রাস্তাটার প্রস্থ আমরা পেয়ে গেলাম কত 7.003 মিটার প্রায়। এখন আমি এটা মুছে দিচ্ছি। আমরা যেহেতু এই চ্যাপ্টারটা দুটো ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো হবে, দুটো ফর্মুলারই অঙ্ক আমরা করে ফেলেছি ইতিমধ্যে। তো অনুশীলনের বাকি অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক করবে, আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, লেখো তোমরা। এই তিনটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই তিনটা অঙ্ক তোমরা করো। আর পরের ডেটা আমি 16 এর 4 অর্থাৎ ঘন জ্যামিতির উপরে যে পরিমাপ, ঘন জ্যামিতির পরিমাপ ব্যবহারিক কাজে আমরা যে ঘন জ্যামিতি ব্যবহার করি ঘনবস্তু, সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে কাজ করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, আজকে পর্যন্তই। তো ঠিক আছে, তাহলে পরের ডেটে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।